গাজা এবং ইরানে হামলা চালাতে ইসরায়েলকে আবারও ৮,০০০ কোটি টাকার অস্ত্র সাহায্য করছে আমেরিকা। আফ্রিকায় বাড়ছে রাশিয়ার প্রভাব, চাঁদ থেকে মার্কিন সেনাদের বের করে দেওয়ার হুমকি। মানবাধিকার লঙ্ঘন, ইসরায়েলি ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের হুমকিতে রাশিয়ায় চীনা রপ্তানি কমছে। ইরান এবং গাজায় হামলা চালাতে ইসরায়েলকে ফের ৮,০০০ কোটি টাকার অস্ত্র সাহায্য আমেরিকার। গাজায় সামরিক অভিযান এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত পর্বের মধ্যেই তেল আভিভের পাশে দাঁড়ালো ওয়াশিংটন। ইসরায়েলকে আরও $১০০ কোটি বা প্রায় ৮,৩৪০ কোটি টাকার অস্ত্র বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সরকার। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এবং সিএনএনের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে $১০০ কোটি নতুন অস্ত্র চুক্তির বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে। এই সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে আমেরিকার আইনসভা কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির কাছে। এই অস্ত্র চুক্তি অনুযায়ী পেন্টাগনের কাছ থেকে কামান এবং ট্যাঙ্কের জন্য গোলা, মর্টারের শেল পাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। প্রসঙ্গত ৭ই অক্টোবর প্যালেস্টাইনিয়ান সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সংঘাতের পর থেকেই নেতানিয়াহু সরকারের পাশে দাঁড়িয়েছিল বন্ধু রাষ্ট্র আমেরিকা। অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ ভর্তি বিমান পৌঁছে গিয়েছিল ইসরায়েলের দক্ষিণ প্রান্তের নেভাটিম বিমান ঘাঁটিতে। তারপর থেকে ধারাবাহিকভাবে ইসরায়েলকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে চলেছে বাইডেন সরকার। এই উত্তেজনার মধ্যে আবার গত শনিবার মধ্যরাতে ইসরায়েলে প্রায় ২০০টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সেনা। যদি আমেরিকা এবং জর্ডানের মতো দেশের সহায়তায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সাহায্যে প্রায় ৯৯% ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ইসরায়েল। তবে ইসরায়েলের প্রতি আমেরিকার এই সমর্থন নতুন কোনো ঘটনা নয়। ইসরায়েল রাষ্ট্রের গোড়ার দিন থেকে আমেরিকা ত্রাতা হিসেবে ধরা দিয়েছে ইসরায়েলবাসীর কাছে। সম্প্রতি গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনা হামলার বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন বাইডেন। নেতানিয়াহুর প্যালেস্টাইনের নীতির সমালোচনা করে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষেও সওয়াল করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পূর্বসূরিদের পথই অনুসরণ করলেন হোয়াইট হাউসের বর্তমান বাসিন্দা। আফ্রিকায় বাড়ছে রাশিয়ার প্রভাব, চাঁদ থেকে মার্কিন সেনাদের বের করে দেওয়ার হুমকি। আফ্রিকা জুড়ে রাশিয়ার প্রভাব বাড়ার সাথে সাথে আরও একটি আফ্রিকান দেশে তার সামরিক উপস্থিতি হারানোর ঝুঁকিতে পড়েছে যুক্তরাষ্ট্র। চাঁদ সরকার একটি স্পর্শকাতর নিরাপত্তা চুক্তির অবসান ঘটিয়ে সমস্ত মার্কিন বাহিনীকে এনজামেনার ফরাসি ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। গত সপ্তাহে চাঁদের বিমান বাহিনীর প্রধান ইদ্রিস আমিনের তরফ থেকে মার্কিন প্রতিরক্ষা দূতকে পাঠানো একটি চিঠিতে যুক্তরাষ্ট্রের সাথে তাদের স্ট্যাটাস অফ ফোর্স এগ্রিমেন্ট বা সোফা বাতিল করার হুমকি দেওয়া হয়েছে। সোফা চুক্তিটি মার্কিন সামরিক কর্মীরা চাঁদে কাজ করতে পারেন এমন নিয়ম এবং শর্তাবলী নির্ধারণ করে। এই পদক্ষেপটি এসেছে আফ্রিকায় মার্কিন স্বার্থের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে, যখন মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন যে আফ্রিকা মহাদেশ জুড়ে রাশিয়ার আধিপত্য ছড়িয়ে পড়ছে। চিঠিতে মার্কিন সেনাবাহিনীকে সরাসরি চাঁদ ছাড়ার নির্দেশ দেওয়া না হলেও এতে সমস্ত মার্কিন বাহিনীকে এনজামেনার ফরাসি ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্রটি জানিয়েছে, চিঠিতে বিশেষভাবে মার্কিন স্পেশাল অপারেশন টাস্ক ফোর্স ঘাঁটিকে উল্লেখ করা হয়েছে, যা ওই অঞ্চলে মার্কিন বিশেষ অভিযান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলি ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। উপত্যকার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আগামী কয়েকদিনের মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নেটজা ইয়াহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে অবরোধ আরোপ করার ঘোষণা দিতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। 3টি মার্কিন সূত্র এই তথ্য দিয়েছে। এই প্রথমবারের মতো পশ্চিম তীরে কার্যক্রম পরিচালনা করার জন্য মার্কিন সরকার কোনো ইসরায়েলি সামরিক ইউনিটের বিরুদ্ধে অবরোধ আরোপ করতে যাচ্ছে। সূত্র জানায়, মার্কিন অবরোধের মধ্যে থাকবে আমেরিকার কোনো সহায়তা নেটজা ইয়াহুদা ব্যাটালিয়নকে দেওয়া হবে না। এই ইউনিটের অফিসার এবং সৈন্যদের মার্কিন সামরিক বাহিনীর কোনো প্রশিক্ষণ কার্যক্রমে রাখা যাবে না। আমেরিকার তহবিল পায় এমন কোনো কার্যক্রম এই ইউনিটের সদস্যদের নিয়োগ করা যাবে না। যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের হুমকিতে রাশিয়ায় চীনা রপ্তানি কমছে। মার্চ মাসে রাশিয়ায় চীনা রপ্তানি কমেছে। 2022 সালের মাঝামাঝি সময়ের পর এই প্রথম রাশিয়ায় চীনা রপ্তানি কমেছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে যে চীন যদি অব্যাহত রাখে তবে তাদের ওপর অবরোধ আরোপ করা হবে। তবে রাশিয়া মনে করছে দ্বিপক্ষীয় বাণিজ্য কমার এই ঘটনা একেবারেই সাময়িক। রাশিয়া চাচ্ছে চীনের সাথে তার বাণিজ্য আরও বাড়ুক। চীনা কাস্টমস তথ্যে দেখা যায়, আগের বছরের তুলনায় চলতি মার্চে রাশিয়ায় চীনা রপ্তানি 16 কমেছে। রাশিয়ার ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর মার্কিন অবরোধের কারণে দায় পরিশোধে সমস্যা হচ্ছে রাশিয়ার। এ কারণে এই বাণিজ্য কমতে পারে বলে কেউ কেউ মনে করছেন। তবে এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কোনো মন্তব্য করেননি। ইসরায়েলের 4 ব্যক্তি এবং 2 সংস্থার উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা।
ইসরায়েলের 4 ব্যক্তি এবং 2টি সংস্থার উপর গ্লোবাল হিউম্যান রাইটসের আওতায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর তালিকাভুক্ত এসব ইসরায়েলি ব্যক্তি ও সংস্থা ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও অমানবিক আচরণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত সংস্থাগুলো হলো উগ্র ডানপন্থী ইহুদি আধিপত্যবাদী গোষ্ঠী লেহাবা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের জন্য গঠিত উগ্র যুবদল হিলটপ ইউথ। হিলটপ ইউথের 2 নেতৃত্বস্থানীয় ব্যক্তি মেইর এটিঙ্গার এবং এলিশা ইয়ারেডো ইইউ এর নিষেধাজ্ঞার আওতাভুক্ত। এছাড়া পশ্চিম তীরে ওয়াদি সিক এবং দেইত জারিরে 2021 সাল থেকে ফিলিস্তিনিদের উপর হামলা করার অভিযোগে অভিযুক্ত নেরিয়া বেন পাজি এবং ফিলিস্তিনি গ্রামের বিরুদ্ধে একাধিক সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণকারী ইউনিয়ন লেভিকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে ইউরোপীয় ইউনিয়ন। এই ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র ভ্রমণ এবং এইসব অঞ্চলে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারবে না, এমনকি ইউরোপে থাকা তাদের সম্পদও জব্দ করা হতে পারে। এছাড়া ইউরোপীয় কাউন্সিলে পশ্চিম তীরে ইসরায়েলিদের দ্বারা জবরদখলের তীব্র নিন্দা জানানো হয়েছে। তারা বলছে অপরাধীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে। আরব বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে। প্রায় 4 দশক পর 2018 সালে সৌদি আরবে পুনরায় সিনেমা হল চালু করা হয়। এরপর দেশটিতে দ্রুত গতিতে সিনেমা হল এবং প্রদর্শনী স্থান বৃদ্ধি পেয়েছে। নতুন করে সিনেমা হল খুলে দেওয়ার 6 বছর পূর্তি উদযাপন করেছে সৌদি আরব। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে 66টি। এসব হলে রয়েছে 618টি পর্দা। 22টি শহর জুড়ে থাকা এইসব সিনেমা হলে 63,300 আসন রয়েছে, যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গত 6 বছরে সৌদিতে প্রায় 1,900 সিনেমা প্রদর্শিত হয়েছে, যার মধ্যে 45টি সৌদির নিজস্ব। এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে 3.7 বিলিয়ন রিয়াল। শুধুমাত্র গত বছর দেশটিতে 16,600 মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসব আয়োজন করছে দেশটি। গত সপ্তাহে দেশটিতে গালফ সিনেফা উৎসব অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে এই মুসলিম দেশ। ইউক্রেনে আরও সামরিক উপদেষ্টা পাঠাতে পারে আমেরিকা ইউক্রেনের মাটিতে আরও সামরিক উপদেষ্টা পাঠানোর কথা বিবেচনা করছে। গতকাল মার্কিন ম্যাগাজিন পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এই কথা বলেছেন। তিনি বলেন, এইসব উপদেষ্টা ইউক্রেনে নন কমব্যাট রোল প্লে করবেন, অর্থাৎ তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ নেবেন না, বরং আমেরিকা থেকে বিভিন্ন রসদ সরবরাহ করার বিষয়টি পর্যবেক্ষণ করবেন। এর পাশাপাশি মার্কিন অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম যাতে ইউক্রেনের সেনারা সঠিকভাবে ব্যবহার করতে পারে সেই ব্যাপারে সহযোগিতা করবেন। গতকালই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইউক্রেনের জন্য $6,100 কোটি সামরিক সহায়তা প্যাকেজ পাশ করেছে। পেন্টাগন বলছে, এই প্যাকেজের আওতায় আমেরিকা ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা সরবরাহ এবং আর্টিলারি সক্ষমতা বাড়ানোর কাজ করবে। এই বিল পাশের পর প্যাট রাইডার ইউক্রেনে বাড়তি সামরিক উপদেষ্টা পাঠানোর কথা ঘোষণা করলেন। 2.5 ঘন্টার বৈঠকে কি কথা হলো এরদোগান হানিয়ার? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার এই সাক্ষাতে এরদোগানের সঙ্গে তার প্রায় 2.5 ঘন্টা ব্যাপী বৈঠক হয়। তুরস্কের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসমাইল হানিয়া শুক্রবার কাতারের রাজধানী দোহায় নিজ দপ্তরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাসান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরে তিনি আঙ্কারা ছুটে যান 3 দিনের সফরে। খবরে বলা হয়েছে, বৈঠকে হানিয়া ও এরদোগান গাজায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যা বন্ধ এবং অবরুদ্ধ উপত্যকাটি ত্রাণ তৎপরতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। এই সময় এরদোগান দাবি করেন, তিনি ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণের জন্য নিরলসভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েলের যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণে গাজাবাসীর দুর্দশা থেকে মনোযোগ অন্যদিকে চলে যেতে দেওয়া ঠিক হবে না। এতে ইসরায়েল লাভবান হবে বলেও তিনি মন্তব্য করেন। সেনাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা নিয়ে হুঁশিয়ারি ইসরায়েলের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের কুখ্যাত ইউনিট নেরজা ইহুদার ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েল বলছে, সেনাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে নেরজা ইহুদার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই প্রসঙ্গে শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আইডিএফের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত হবে না। আমাদের সেনারা সন্ত্রাসী দানবদের সঙ্গে লড়াই করছে। ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভির এবং বেজালেল স্মোট্রিচও মার্কিন পরিকল্পনার নিন্দা করেছেন। গাভির বলেন, আমাদের সেনাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা। তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্টকেও মার্কিন আদেশের সামনে নথি স্বীকার না করার জন্য আহ্বান জানিয়েছেন।
ইসরায়েল ইউক্রেনকে সহায়তার বিল পাশে বৈশ্বিক সংকট বাড়বে। ইসরায়েল ইউক্রেন এবং তাইওয়ানকে সহায়তার একটি বিল পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে। দেশটির এমন সিদ্ধান্তে বৈশ্বিক সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এক টেলিগ্রাম বার্তায় তিনি জানিয়েছেন, ইউক্রেনকে সহায়তা দেওয়ার মানে হলো সন্ত্রাসী কার্যক্রমে সরাসরি অর্থায়ন করা। তাছাড়া তাইওয়ানকে সহায়তা দেওয়ার মানে হলো চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ। অন্যদিকে ইসরায়েলকে সহায়তায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে। রিপাবলিকান কঠোরপন্থীদের তীব্র আপত্তির পরেও ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদান করতে $95 বিলিয়ন একটি বিশাল সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিলটি পাশ হয়েছে। সম্ভাব্য হুমকি মোকাবেলার প্রস্তুতি যাচাই করবে ইরানের সিভিল ডিফেন্স। সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য দেশের নির্বাহী সংস্থাগুলোর প্রস্তুতি মূল্যায়নের জন্য গতকাল ইসলামী প্রজাতন্ত্র ইরানের সিভিল ডিফেন্স সংস্থার স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বৈঠকে সভাপতিত্ব করেন। চলতি বছর শুরুর পর এই কমিটি দ্বিতীয়বারের মতো বৈঠক করল। বৈঠকে কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান এবং স্থায়ী কমিটির সচিব ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি চলমান জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ের ঘটনাবলীর আলোকে বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপের বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। বৈঠকে চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি নিজেদের প্রস্তুতি ধরে রাখতে এবং তা উন্নত করার জন্য নির্বাহী সংস্থাগুলোর প্রতি স্থায়ী কমিটির জারি করা নির্দেশাবলীর বাস্তবায়নের তাগিদ দেন। শত্রুর সাইবার কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরবর্তী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিক প্রতিরক্ষা পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থায়নের বিষয়টি এই বৈঠকে অনুমোদন করা হয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের নেতৃত্বে ইরানের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের স্থায়ী কমিটি দেশের বেসামরিক প্রতিরক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, যার সিদ্ধান্তগুলো সমগ্র সামরিক, সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর জন্য মান্য করা বাধ্যতামূলক।